ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের মনোবিজ্ঞানের অনুসন্ধানমূলক পদ্ধতি আলোচনা করবে। এটা একেবারেই আমাদের এইচএস সিলেবাসে কিন্তু নতুন এই বিষয়গুলো আগে আমরা পড়েছি অনার্সে। যা খুব খুব সহজভাবে আমি চেষ্টা করব বোঝানোর, কোনো সমস্যা নেই। ক্লিয়ারলি আজকে আলোচনা করবো অনুসন্ধানমূলক পদ্ধতি। আগে আমরা অনুসন্ধানমূলক পদ্ধতি কি সেটা একটু সংক্ষেপে জানবো। ইনকোয়ারি মেথডটা কি? অনুসন্ধানমূলক পদ্ধতি মনোবিজ্ঞানে বলা হয় সেই পদ্ধতিগুলো যেগুলোর মধ্যে দিয়ে একজন শিক্ষার্থীর দুর্বলতা বা ত্রুটিগুলোকে খুঁজে বের করা হয়। ইনকোয়ারি, বাঙালি ইংরাজি ভালো বুঝি আমরা। ইনকোয়ারি মানে কি? সিআইডি, সিবিআই বা পুলিশ কোনো দুর্ঘটনা ঘটলে তার তদন্ত করে, ইনকোয়ারি করে যে কেন হয়েছে এটা, সেটাই তো অনুসন্ধান বলে। ঠিক মনোবিজ্ঞানেও একটা বিষয় রয়েছে যে আমরা আগের টপিকেই পড়েছি না, তোমার যে ফ্রয়েডের যে সাইকোঅ্যানালাইসিস থিওরি, সেখানে বলেছি আমরা যে সমস্ত বিষয়টা, আমি সেই ভিডিওটা যারা দেখোনি দেখে নেবে, সুবিধা হবে তাহলে এই বিষয়গুলো বুঝতে। ঠিক সেরকম যখন আমি কোনো সমস্যা দেখছি একজন শিক্ষার্থী, তার সমাধান খুঁজে বের করা হবে। ডাক্তার আগে ওষুধ দেওয়ার আগে তো রোগটা ধরবে, এই জন্য তো আমাদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়, টেস্ট করে দেখতে হয় কোথায় সমস্যাটা, সেই অনুযায়ী ওষুধ দেয়। ঠিক সেই ওষুধ দেওয়ার আগে খুঁজে বের করার কৌশলটা হচ্ছে অনুসন্ধানমূলক পদ্ধতি। সিলেবাসে আমাদের 4-5টা জিনিস পড়তে বলেছে, তার মধ্যে ইন্টারভিউ আছে, অবজারভেশন আছে, কেস স্টাডি আছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণ। আজকে আমরা আলোচনা করব পর্যবেক্ষণ। ওয়েলকাম, আমি প্রাণ স্যার। তোমাদের এইচএস লেভেলের এডুকেশনের সমস্ত সেমিস্টার ধরে ধরে আলোচনা করছি। আগের সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, দেখে নেবে। আজকে আমরা এই অবজারভেশন বা পর্যবেক্ষণটা আলোচনা করব। তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা কাজের মনে হয় অবশ্যই যেভাবে পারো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বন্ধুদের সাথে যতটা পারো শেয়ার করে আমাকে আমার পাশে থাকবে, এটুকু আমি আশা করছি তোমাদের কাছে। পর্যবেক্ষণ মানে সাধারণভাবে আমরা কি বুঝি? কোনো কিছু দেখা, অবজার্ভ করা বলি না। অবজারভেশন কথাটা তো আমরা বলি না, আমরা বলি অবজার্ভ করা। কাউকে একটা অবজার্ভ করছি, অবজারভেশন করছি। এই অবজারভেশন বা পর্যবেক্ষণ করাটা এখানে কিন্তু সাইকোলজিতে একটু ডিপলি গেছে বিষয়টা। প্রথমে বললাম অনুসন্ধান, অর্থাৎ একজন শিক্ষার্থীর যখন কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা অনুসন্ধান করার একটা কৌশল হচ্ছে পর্যবেক্ষণ। শিক্ষার্থীকে গভীরভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে। ওকে, সেই পর্যবেক্ষণটা বিভিন্ন ভাবে হতে পারে। আমি দূর থেকে তাকে দেখতে পারি, তার দলে বা তার সাথে মিশে আমি তাকে পর্যবেক্ষণ করতে পারি, তার বাড়িতে যে পর্যবেক্ষণ করতে পারি, তার ক্লাসরুমে পর্যবেক্ষণ করতে পারি, তার খেলাধুলার সময় পর্যবেক্ষণ করতে পারি। তবেই তো কারণটা বুঝবো, কিসের কারণ, তার যে কোনো একটা সমস্যার কারণ। ধরো কোনো একজন শিক্ষার্থী বারবার তার নামে কমপ্লেন আসছে ক্লাসে, স্যার অকারণে নাক ফাটিয়ে দিচ্ছে, এর চেন ছিঁড়ে নিয়েছে, এর ব্যাগের থেকে এটা চুরি করেছে, একে খিমচে দিয়েছে, তাকে নিয়ে অতুষ্ট। আমরা যারা স্কুলের সাথে যুক্ত শিক্ষক হিসেবে আছি, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই বলি না কেন, অবশ্যই সৌভাগ্য মানি, সেখানে আমরা দেখে এই অভিযোগে নাজেহাল হতে হয়। তাকে শাস্তি দিয়ে সেই সমস্যা দূর হচ্ছে না, তখন আমাকে কি করতে হবে? এই সমস্যাটার কারণ কি, এই কারণটা খোঁজাটা হচ্ছে অনুসন্ধান। সেটাই অনুসন্ধানমূলক পদ্ধতি। তার একটা পদ্ধতি এবার পর্যবেক্ষণ করছে। আমি ছেলেটিকে ভালো করে, আমি ক্লাসে আজকে 16-17 বছর এই ধরনের অবজারভেশন যতটুকু আমার সীমিত ক্ষমতা অনেকটা করেছি। কিছু ক্ষেত্রে সাকসেস পেয়েছি, কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। এবারে তাকে দেখাই আচরণটা কেন করছে, তার এই দেখতে দেখতে তার রুটে পৌঁছানো যায়, মূলে পৌঁছানো যায়। কি কি সমস্যা, তার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, তার স্কুলের পরিবেশটা কোনো তার জন্য সমস্যার কারণ হচ্ছে, পাঠ্যপুস্তক স্যারেদের শাসনটা তার সমস্যার কারণ হচ্ছে, না বন্ধুরা তাকে পাত্র দিচ্ছে না, তার আর্থিক সমস্যাটা তার কারণ হচ্ছে। অবজারভেশন করলে, পর্যবেক্ষণ করলে কিন্তু সেই সমস্যাটার মূলে পৌঁছানো যায়। যখন আমি সমস্যার মূলে পৌঁছাবো তখন কি হবে? সমস্যাটা সমাধান করা সহজ হবে। ক্লিয়ার? এইটাই হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। অর্থাৎ একজন প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি যখন একজন শিশুর সমস্যাটা খুঁজে বের করার জন্য তাকে কাছে থেকে বা তার সাথে মিশে বা দূর থেকে তার আচরণটা পর্যবেক্ষণ করবে, দেখবে, সেটা লিপিবদ্ধ করবে, সেটা বিশ্লেষণ করবে এবং সেই আচরণটার শুধরানোর কৌশল বাতলে দেবে। শুধু দেখলাম আর ছেড়ে দিলাম, দর্শক হয়ে খেলা দেখলাম হলে তো হবে না, আমাকে তার শুধরানোর উপায়টাও বলে দিতে হবে। সেই সমগ্র একটা সাইকোলজিক্যাল পদ্ধতিটা, মনোবৈজ্ঞানিক পদ্ধতিটার নাম হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন। আশা করি বোঝাতে পেরেছি কিছুটা। এবারের বৈশিষ্ট্যগুলো দেখবো আমরা, তারপরে শ্রেণী বিভাগ, সুবিধা অসুবিধা, 4টে পার্টে আমরা আলোচনা করবো। ফার্স্ট পার্ট আমি লিখে নিয়েছি আগে,
দেখো বৈশিষ্ট্য আছে, পর্যবেক্ষণ পদ্ধতির বেশ কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক আছে। প্রথম হচ্ছে নির্বাচনমূলক। পর্যবেক্ষণ পদ্ধতি কেন নির্বাচনমূলক বলা হয়েছে? যে কোনো কাউকে যে কোনো বিষয়ে তো পর্যবেক্ষণ করা হবে না। আমি তো আগেই বললাম পর্যবেক্ষণ কাকে করা হচ্ছে, যার কোনো সমস্যা আছে বা সমস্যা না থাক, আমি আরো উন্নতি চাই, তার কারণ জানতে চাই, এইগুলোর জন্য তো পর্যবেক্ষণ। তাহলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আমি একজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করছি মানে উদ্দেশ্য নিয়ে যে আমি এই দুর্বলতাটা দূর করব। কেন ওর এটা হচ্ছে, স্কুলে ছেলেটি আসছিল হঠাৎ এত অমনোযোগী কেন, কেন এ আক্রমণ করছে, কেন এ বারবার মারা সত্ত্বেও স্কুল পালিয়ে চলে যাচ্ছে, একই বানান বারবার কেন এর ভুল হচ্ছে, খ কে ফ, ফ কে খ কেন লিখছে বারবার, ডি কে বি, বি কে ডি কেন লিখছে। এই যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমি পর্যবেক্ষণ করছি, উদ্দেশ্যহীন ভাবে কখনো পর্যবেক্ষণ হতে পারে না। উদ্দেশ্যটা আমি পরে একটা পড়ে, তাহলে এই উদ্দেশ্যগুলির মধ্যে থেকে একটা তো আমি নির্বাচন করবো আগে। ক্লিয়ার? সেই নির্বাচন করে এবং কাকে পর্যবেক্ষণ করব সেটাও তো নির্বাচন। সবার মধ্যে তো পর্যবেক্ষণ হঠাৎ করে দিলাম হবে না। একটা ছেলে বা একটি মেয়েকে আমি নির্বাচন করেছি। ক্লিয়ার? তাহলে এই জন্য পর্যবেক্ষণ হচ্ছে নির্বাচনমূলক। সেকেন্ড হচ্ছে ব্যক্তি নির্ভর। অবশ্যই ব্যক্তি নির্ভর, দুটো দিক থেকে ব্যক্তি নির্ভর। প্রথমত হচ্ছে কাকে আমি পর্যবেক্ষণ করব, তার ব্যক্তিগত আচার আচরণগুলো তো পর্যবেক্ষণ করব। সে একটা ব্যক্তি, শিশু হোক বড় হোক। আবার যা আমি পর্যবেক্ষণ করছি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ কাউন্সিলর, অ্যাজ এ গাইড, তাহলে আমিও তো একটা ব্যক্তি, আমার উপর অনেক কিছু নির্ভর করছে। আবার যাকে পর্যবেক্ষণ করছি তার উপর অনেক কিছু নির্ভর করছে। তাহলে টোটাল বিষয়টা অনেকটাই ব্যক্তি নির্ভর জানাচ্ছে। আমি ডিটেলসে খুব বেশি যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। নাহলে বিশুদ্ধ তথ্য পর্যবেক্ষণ এমন একটা জিনিস, এর মধ্যে দিয়ে যে তথ্যগুলো উঠেছে তা কিন্তু বিশুদ্ধ হয়। কেন বিশুদ্ধ হয়? তুমি ডাইরেক্ট ছেলেটিকে বা মেয়েটিকে দেখছো, নিজে দেখছো, নিজে তার সাথে কথা বলছো, তার পরিবারের সাথে কথা বলছো, অর্থাৎ তথ্যগুলো এখানে ভেজাল হওয়ার চান্সই নেই। যে অমুকের কাছ থেকে শুনেছি তমুক জায়গায় রেফারেন্স নিয়েছি তা নেই। ডিরেক্ট একদম তাকে দেখেছি, তার সাথে আলোচনা করেছি, তার তথ্যগুলো আমি নিয়েছি। তাহলে তথ্যগুলো যেটা আসবে সেটা কি? অবশ্যই বিশুদ্ধ তথ্য। বাস্তবমুখী পর্যবেক্ষণ সবসময় কিন্তু বাস্তবমুখী হয়। কেন বাস্তবমুখী হয়? পর্যবেক্ষণ আমি তো কাল্পনিক ভাবে কাউকে পর্যবেক্ষণ করতে পারি না। ঘুমিয়ে স্বপ্নে আমি দেখছি তা তো না যে ওই শ্যামলাল এই করছে, রামলাল ওই করছে, তার আচরণ পর্যবেক্ষণ করছি, তাই হয়? পর্যবেক্ষণ তো বাস্তব, প্র্যাকটিক্যাল। এই জন্য বলা হচ্ছে বাস্তবমুখী। প্র্যাকটিক্যাল তার আচরণগুলো দেখছি, শুধরাচ্ছি। এর চেয়ে প্র্যাকটিক্যাল আর কিছু হতে পারে না। কোনো এখানে কিতাবি জ্ঞানের জায়গা নেই, ডাইরেক্ট একদম ফিল্ডে হচ্ছে। তাই জন্য বলা হচ্ছে এটা বাস্তবমুখী। উদ্দেশ্যমূলক, এটা কিন্তু আমি নির্বাচনমূলক বলার সময় অনেকটাই বলে দিয়েছি। পর্যবেক্ষণ একটা নির্দিষ্ট উদ্দেশ্য কেন্দ্রিক হয়, যে আমি এই উদ্দেশ্য পূরণ করবার জন্যই পর্যবেক্ষণ করছি। আমার উদ্দেশ্য এই ছেলেটির আচরণ শুধরানো, আমি সেই অনুযায়ী তাকে পর্যবেক্ষণ করব। তাই তো আমার উদ্দেশ্য, এই ছেলেটি স্কুল থেকে রোজ পালাচ্ছে, হাজারো শাস্তি দিয়ে কিচ্ছু হচ্ছে না, গার্জিয়ান বলছে আমরা ফেল। আমার তখন পর্যবেক্ষণ করতে হচ্ছে যে তার ওই ইডিগো সুপার ইগোর কোথায় সমস্যা আছে সেটা খুঁজে বের করা। আগের ভিডিওতে ডিটেলস বলেছি, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এইটা করার জন্য আমাকে করতে হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করছি। লাস্ট হচ্ছে তথ্য সংগ্রহ, রেকর্ড। পর্যবেক্ষণের থেকে কি করতে হয়? তথ্য সংগ্রহ করতে হয়, এবং সেগুলো রেকর্ড না করলে আমি পরে বিশ্লেষণ করবো কি করে? সব তো আমার মনে থাকবে না, আমার তো মনে রাখার ব্যাপার আছে। ক্লিয়ার? মনে রাখার তো ব্যাপার আছে। তাই জন্য রেকর্ড করতে হয় কিন্তু তথ্যগুলো যা পাচ্ছি। আর যে কাউন্সিলর, যে গাইড, যে কাউন্সিলর হয় বা যে গাইড হয়, তাকে এগুলো রেকর্ড করতে হয়। এই জন্য তথ্য সংগ্রহ এবং তথ্য রেকর্ড, এই হলো তোমার যে প্রকারভেদ। এইবার এই পর্যবেক্ষণের কতগুলো শ্রেণী বিভাগ আছে। তিনটে দিক থেকে পর্যবেক্ষণ শ্রেণী বিভাগ করা যায় দুই ভাগে। কি কি? প্রথমত হচ্ছে একটা হচ্ছে স্বাভাবিক ও কৃত্রিম পর্যবেক্ষণ। স্বাভাবিক পর্যবেক্ষণ, আর একটা কি বললাম? কৃত্রিম। স্বাভাবিক মানে কি? ন্যাচারাল, যে পর্যবেক্ষণটা কোন রকম কৃত্রিমতা ছাড়া একদম স্বাভাবিকভাবে একটি ছেলে হাঁটছে, খেলছে, খাওয়া দাওয়া করছে, ক্লাস করছে, আমি ঠিক চুপচাপ তাকে কিছু না জানিয়ে আমি আমার মতন পর্যবেক্ষণ করে যাচ্ছি। তাকে সে বুঝতেও পারে, নাও বুঝতে পারে, কোনো কৃত্রিমতা নেই এখানে। এই পর্যবেক্ষণটাকে বলা হচ্ছে স্বাভাবিক পর্যবেক্ষণ। আর কৃত্রিম মানেই আমরা জানি যেটা আর্টিফিশিয়াল, এটা 1 নম্বর ভাবে গেল, 2 নম্বরে পরে আসছি। আর্টিফিশিয়াল ভাবে যেটা হয়, অর্থাৎ যেখানে একটা কৃত্রিম পরিবেশে তাকে একটা নির্দিষ্ট ঘরে নিয়ে আসলাম বা নির্দিষ্ট জায়গায় তাকে নিয়ে গেলাম, তাকে বলা হলো তুমি এইভাবে চলাচল করো, এইভাবে কথা বলো,
তখন তাকে পর্যবেক্ষণ করছি। দেখো কৃত্রিম আচরণটা কিন্তু সবসময় সঠিক হয় না। তুমি স্বাভাবিকভাবে একটা নিজের মনে গান করছো, সেটা একরকম, যখন পাশ থেকে হ্যাঁ ভালোই হচ্ছে আবার গা, হবে আগের মতো তুমি লজ্জা পাবে যতই সে কাছের লোক, তাই নয় কি? এইটাই ব্যাপার, স্বাভাবিক আর কৃত্রিম। তবে কৃত্রিম পরিবেশে অনেক সময় পর্যবেক্ষণ করতে হয়। স্বাভাবিক পরিবেশে যে আচরণগুলো, তার সাথে যখন কথা বলে আমি তাকে পর্যবেক্ষণ করছি, সেটা তো কৃত্রিম হতেই হবে। ক্লিয়ার? পরিচয় দিয়ে যখন আমি কথা বলছি, এই জন্য কৃত্রিম হয়। আবার 2 নম্বর ভাবে আর একটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে সংগঠিত পর্যবেক্ষণ, আমি পর্যবেক্ষণ কথাটা বারবার লিখছি না, আর একটা হচ্ছে অসংগঠিত পর্যবেক্ষণ। সংগঠিত আর অসংগঠিত পর্যবেক্ষণ। সংগঠিত মানে যেটা সংগঠন করা হয়, একদম আগের থেকে সব রেডি করে, কি কি পর্যবেক্ষণ করব তার একটা নোট রেডি করেছি, তাকে জানিয়েছি, সবকিছু রেডি করে, এক্সপার্ট আছে, সবকিছু রেডি করে পর্যবেক্ষণটা শুরু করছি, একদম ওয়েল প্রিপেয়ার। যাকে পর্যবেক্ষণ করছি সেও হয়তো জানছে, এবং আমি পর্যবেক্ষণ করব, আমি 1 মাস ধরে সব গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে পর্যবেক্ষণ শুরু করলাম। এটা হচ্ছে সংগঠিত। অসংগঠিতটা কি? এটা কোনো সংগঠিত এরকম কৃত্রিমতা, এটার মতো অনেকটা স্বাভাবিকের মতো, অনেকটা, যেখানে কোনো প্রস্তুতি ছাড়াই আমি পর্যবেক্ষণ শুরু করে দিলাম, যে এই সমস্যাটা হচ্ছে, দেখি তো কেন হচ্ছে। আমার কোনো পূর্ব প্রস্তুতি নেই, কিন্তু তারও কোনো পূর্ব প্রস্তুতি নেই, কিন্তু তার ন্যাচারালি তার আচরণটাকে আমি পর্যবেক্ষণ করছি। এইটাকে বলা হচ্ছে অসংগঠিত পর্যবেক্ষণ। আরেকটা ভাগে 3 নম্বরে আরেকটা ভাগে ভাগ করা যায় পর্যবেক্ষণে, সেটা হচ্ছে অংশগ্রহণের দিক থেকে। কে অংশগ্রহণ করছে তার উপরে আমি সেটা বলছি। একটা হচ্ছে অংশগ্রহণকারী পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে অংশগ্রহণ না করি। অংশগ্রহণকারী আর অংশ না গ্রহণ করি। অংশগ্রহণকারী আর অংশ না গ্রহণকারী পর্যবেক্ষণটা কি সেটা তুমি। অংশগ্রহণকারী মানে যে পর্যবেক্ষণে যে পর্যবেক্ষক, অর্থাৎ আমি একদল শিক্ষার্থীকে বা একজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করব, আমি তাদের দলে মিশে গেলাম, তাদের টিমের সাথে আমিও খেলছি, তাদের দলে অংশগ্রহণ করে তাদের বা তাকে পর্যবেক্ষণ করছি, সেটা হচ্ছে অংশগ্রহণকারী। আর অংশগ্রহণ নাকারী, আমি দূর থেকে অবজারভেশন করছি, তাদের সাথে মিশছি না, একটা দূরত্ব রাখছি, বুঝতেই দিচ্ছি না, দূরে থেকে পর্যবেক্ষণ করছি, সেটা হচ্ছে অংশগ্রহণ নাকারী। অংশগ্রহণকারী, অংশগ্রহণ নাকারী, এই হলো পর্যবেক্ষণের শ্রেণীবিভাগ। তাহলে একদিক থেকে স্বাভাবিক কৃত্রিম, আরেক দিক থেকে সংগঠিত অসংগঠিত, আরেক দিকে অংশগ্রহণকারী অংশগ্রহণ নাকারী, এই হলো পর্যবেক্ষণের শ্রেণীবিভাগ। এবারে আমরা আলোচনা করব পর্যবেক্ষণ পদ্ধতির কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমি সময় বাঁচানোর জন্য আগে বোর্ডে লিখে নিয়ে শুরু করব। এবারে আমরা পর্যবেক্ষণ পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা দেবো। প্রথমে সুবিধা বা গুরুত্বগুলো আসছে। প্রথমে হচ্ছে সহজে প্রয়োগ, সহজ প্রয়োগ বা সহজে প্রয়োগ। অবজারভেশন পদ্ধতি বা পর্যবেক্ষণ পদ্ধতি কি করা যায়? খুব সহজে প্রয়োগ করা যায়। কেন সহজে প্রয়োগ করা যায় আমি বলেছি, এটা যখন খুশি একজন এক্সপার্ট চাইলেই আরেকজন শিশুকে পর্যবেক্ষণ করতে পারে তার সমস্যাগুলো দূর করবার জন্য, ফলে এটা কি সহজেই প্রয়োগ করা যায়। অত বেশি জটিল কুটিল ব্যাপার, বেশি পত্র সেট করে এই করে সে করা, একটা সেই ঢাক ঢাক গুরু গুরু ব্যাপার এখানে নেই। নিশ্চয় নির্ভরযোগ্য, জফলাটা পড়েন, নির্ভরযোগ্য মানে এই যে পর্যবেক্ষণ পদ্ধতিতে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু রিলায়েবল, নির্ভরযোগ্য। কেন নির্ভরযোগ্য? কারণ সেগুলো নিজে চোখে দেখেছি, সেগুলো লিপিবদ্ধ করেছি। এখানে কাল্পনিক বিষয়, অনুমান বিষয়, সেসব কিছু নেই, টোটালটাই বাস্তব, এই জন্য এটা নির্ভরযোগ্য। আচরণের পরিবর্তন, এই পর্যবেক্ষণ কি করে? শিশুর আচরণ পরিবর্তন কিন্তু সাহায্য করে। তোমার মধ্যে একটা কুঅভ্যাস আছে, যখন তুমি বুঝতে পারছো আমাকে কেউ পর্যবেক্ষণ করছে, দাঁত দিয়ে নখ কাটছিলাম, বারবার দেখছো এইটাই পর্যবেক্ষণ করছে, তুমি কিন্তু তা কাটছো না, তোমার আচরণটা কিন্তু চেঞ্জ হওয়ার চেষ্টা হচ্ছে আস্তে আস্তে। কিছুদিন এটা করতে করতে তোমার আচরণটা কিন্তু দূর হয়ে যাচ্ছে, তাই তো? অর্থাৎ আমাকে যখন কেউ অবজার্ভ করছে, আমি জানছি, তখন কিন্তু আমি আচরণের সংযত করার চেষ্টা করছি, এইভাবে করে আমার ত্রুটিটা অটোমেটিক দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ আচরণের পরিবর্তন ঘটানো সম্ভব। মূল্যায়নের সহায়তা, একজন শিক্ষার্থীর জীবন মূল্যায়ন, মূল্যায়ন বলতে পরীক্ষাকে সরাসরি বোঝাচ্ছে না, ক্লাসের পরীক্ষাকে বোঝাচ্ছে না। অর্থাৎ একজন মানুষকে মূল্যায়ন করা যায়, আসলে তাকে আমরা ক্লাসরুমে যা দেখি, মানুষটা, শিশুটি সেরকম নয়, বাস্তবটা তার অনেক কঠিন। সে ক্লাসে রোজ দেরি করে আসে, আসলে তার বাড়িতে মা বাবা কেউ নেই, তাকেই রান্না বান্না করতে হয় বা অনেক কষ্ট করতে হয়, তাকে সকালবেলায় কোনো একটা কাজ করে তারপরে সে স্কুলে আসে বলে তার এরকম।
অর্থাৎ একটা মানুষকে মূল্যায়ন করা যায় পর্যবেক্ষণের মধ্যে দিয়ে, প্রকৃতপক্ষে সে ভালো নাকি প্রকৃতপক্ষে সে খারাপ, সে পরিস্থিতির শিকার না এটা তার হ্যাবিটিচু হয়ে গেছে, কি বিষয়টা সেটা জানা যায় কিন্তু এই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে। নেক্সট হচ্ছে ব্যতিক্রমী শিশু। ব্যতিক্রমী শিশুদের কিন্তু সহজে এই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে তাদের আচরণগুলো সহজে পর্যবেক্ষণ করা যায়। ফিজিক্যালি বা মেন্টালি যারা ডিজেবল আছে তাদেরকে খুব সহজেই কিন্তু পর্যবেক্ষণ করা যায়। লাস্ট হচ্ছে যথার্থতা বা যথার্থতা, ভ্যালিডিটি। তোমরা পরবর্তীকালে এডুকেশন নিয়ে পড়াশোনা করলে ইভ্যালুয়েশন টুলস আর টেকনিক বলে একটা অধ্যায় পাবে, সেখানে নির্ভরযোগ্যতা যথার্থতা দুটোই থাকবে, একটা রিলায়েবিলিটি একটা ভ্যালিডিটি। ভ্যালিডিটি বলতে বোঝায় যে তথ্যটা আমি পাচ্ছি সেটা পরবর্তীকালে কতটা গ্রহণযোগ্য হচ্ছে, ঠিক থাকছে তো, আমি যে উদ্দেশ্যটা পূরণ করতে চেয়েছি সেটাই পূরণ হচ্ছে তো, আমি মাপতে চাইছিলাম ওজন, মেপে নিয়ে আসলাম হাইট, তাহলে তো কাজ হবে না। তো যথার্থতা অর্থাৎ পর্যবেক্ষণ এমন একটা পদ্ধতি যেটা দিয়ে আমি যা মানে জানতে চাইছিলাম সেটা কিন্তু জানা সহজ হয় এবং সেটা গ্রহণযোগ্য হয়, এটাই হচ্ছে যথার্থতা। আমি ডিটেলসে আর যথার্থতা যাচ্ছি না, এইগুলো সুবিধা। এবার কিছু অসুবিধাও আছে জানো তো। প্রথম হচ্ছে সময় ও ধৈর্য। অবজারভেশন কিন্তু এমন নয় একদিন দাঁড়িয়ে দেখলাম দুটো বাদাম ভাজা খেলাম, হ্যাঁ ছেলে ভালো, এই কারণে হবে না, খুব সময় লাগে। আর সময়ের কাজ মানে ধৈর্য, যেটা তোমার আমার নেই। এই ভিডিওটা পুরোটা দেখার ধৈর্য অনেকের নেই, অত জানার ইচ্ছা আছে, তাই তো? তাহলে সময় ও ধৈর্যটা খুব জরুরি, যেটা অনেক ক্ষেত্রে আমাদের থাকে না, যার ফলে এই টোটাল পর্যবেক্ষণ পদ্ধতিটা কি হয়, ব্যাহত হয়। নেক্সট হচ্ছে ব্যক্তিগত প্রভাব। ব্যক্তিগত প্রভাব বলতে আমি পর্যবেক্ষণ করছি, আমার নিজের মতামত কিন্তু চাপে দাও, এটা এই জন্য হয়েছে, ওটা হয়। আমি যা করি আমার মতামতটা কিন্তু অন্যের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়। ব্যক্তিগত প্রভাব বলে সাবজেক্টিভিটি, এটাও ইভ্যালুয়েশনের মধ্যে একটা টপিক, এডুকেশনের ডিটেলসে যারা পড়বে। অর্থাৎ সাবজেক্টিভিটি, ব্যক্তি যিনি পর্যবেক্ষণ করছে তার প্রভাব পড়ে যায় যাকে পর্যবেক্ষণ করছি তার উপরে। নেক্সট হচ্ছে প্রশিক্ষণের অভাব। এই সঠিক পর্যবেক্ষণ করতে গেলে না একটা ডিপ তোমার বিষয়ে জ্ঞান থাকা চাই, উপযুক্ত ট্রেনিং থাকা চাই। এই ট্রেনিং বা প্রশিক্ষণের একটা বড্ড অভাব কিন্তু আছে, অনেকেরই সঠিক প্রশিক্ষণ নেই এবং প্রশিক্ষণপ্রাপ্ত লোকের খুব অভাব যারা যথাযথভাবে পর্যবেক্ষণটা করতে পারবে, এটাও একটা ব্যাপার। ব্যয় সাপেক্ষ পর্যবেক্ষণ পদ্ধতি, ব্যয় সাপেক্ষ কেন বলছি, এটার কারণ আছে। তুমি বলতে পারো স্যার একটা মানুষকে পর্যবেক্ষণ করতে কোথায় পয়সা লাগে? হ্যাঁ লাগে, কোথায়? কারণ এই এতক্ষণ ধরে পর্যবেক্ষণ সব কিন্তু আমার মনে থাকবে না, এই জন্য আধুনিক কালে কি করা হয়, বিভিন্ন ক্যামেরা যন্ত্রপাতি ব্যবহার করা হয় নজর রাখবার জন্য। ওকে, এবার এই টুলস টেকনিক গুলো কেনবার জন্য কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়, সেটাও পর্যবেক্ষণ পদ্ধতির আধুনিক কালে একটি বড় সমস্যা। অভ্যন্তরীণ বাধা। অভ্যন্তরীণ বাধাটা যে সেন্সে এখানে লেখাটা বুঝছে সেই সেন্সে নয়। অভ্যন্তরীণ বাধা বলতে আমি আচরণের মধ্যে বাহ্যিক দিকটা দেখতে পারি, একটা শিশুর খেলছে দুলছে খাচ্ছে ঘুমিয়ে আছে দাঁড়িয়ে আছে, তার ভেতরে কি চলছে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে বোঝা যায় না, যায় কি? তাহলে আভ্যন্তরীণ পর্যবেক্ষণে কিন্তু বাহ্যিক পর্যবেক্ষণ বাধা হয়ে দাঁড়ায়। লাস্ট, ভুল তথ্য। অনেক সময় পর্যবেক্ষণ দ্বারা যে তথ্য আসে সেটা ভুল হতে পারে, এই আগের পয়েন্টের কারণেই এটা হয় কোরিলেটেড। কারণ আমি তোমাকে দেখানোর জন্য আমার মনে চলছে কি একটা ঘুষি মারি, কিন্তু আমাকে পর্যবেক্ষণ করছে, আমি হ্যাঁ ঠিক আছে খুব ভালো, আচ্ছা আমার মূল আচরণটা আমি প্রকাশই করলাম না, আমার মনে রইলো, এবার এই যখন থাকবে না সুযোগ পেলে দেখিয়ে দেবো। তাহলে যে তথ্যটা আমি পেলাম, না ছেলেটি খুব ভালো, কে খুব ভালোবাসে, ভুল তথ্যকে মারেই না, ভুল অভিযোগ। বুঝতে পেরেছি অবস্থাটা? তাহলে যে তথ্যটা আমি পেলাম নোট করলাম সেই তথ্যটা তো ভুল। সবসময় ভুল তথ্য, সঠিক তথ্য পাওয়া যাবে, এই হলো পর্যবেক্ষণ পদ্ধতির তোমার যে ত্রুটি। এই গেল মোটামুটি আমাদের অবজারভেশন পদ্ধতি। এর পরের দিন আমরা পরীক্ষামূলক পদ্ধতি যেটা আছে এক্সপেরিমেন্টাল মেথড, সেটা আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে যতটা পারো শেয়ার করে পাশে